ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আহ, দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন, আহ, আহ, সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই আহ, কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা। ইলিয়াস হোসেন প্রবাসে থাকেন, তিনি তিনি এই মন্তব্য করেছেন, তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি -2 1/11 কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই। শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে? কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট? আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান, তিনি আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন একটা সময়, অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? আছে যারা বিভিন্ন এলাকায় কনস্টিটিউশন, যারা একেবারে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, অনাচার করেছে, আমাদের যে তাহলে এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তো এই এই রক্তই বৃথা। ফরিদপুরেই একজন কৃষক লীগের সম্ভবত একজন নেতা, তিনি মারা গেছেন, তার স্ত্রী আপনার নামেও হত্যা মামলা, আপনাকেও আসামি করেছেন। 2001 সালে তো জামাতও বিএনপির সাথে ক্যাবিনেটে ছিল, তাহলে কি জামাতও স্বৈরাচারী ভূমিকায় ছিল নাকি 2001 সালে? আমরা বিএনপি তো প্রথম সংস্কারের কথা বলেছে। 2.5 বছর আগে 27 দফায় তারেক রহমান সাহেব পেশ করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার প্রচার করতে দেয় নাই। তারপরে সেটা 31 দফায় এসেছে আরো আলোচনার ভিত্তিতে। এই 31 দফার মধ্যে আমরাই তো বলেছি যে প্রধানমন্ত্রী, একজন ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবে না। বেগম খালেদা জিয়া লন্ডন গেলেন, ঠিক সেদিন যে সময় যাচ্ছেন তিনি, সেই সময় দুঃখিত, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন জামাত ইসলামের আমির। মুভমেন্ট এক জিনিস, আন্দোলন এক জিনিস, দেশ পরিচালনা কিন্তু প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই, এই সময়ের পালস অফ পলিটিক্স। বিগত আওয়ামী লীগ সরকারের কাছে 18 বার আবেদন করেও বিদেশে যেতে অনুমতি না পাওয়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অবশেষে চিকিৎসার জন্য দেশ ছেড়ে লন্ডনে গেছেন মহা সমারোহে। দীর্ঘদিন সেখানেই আছেন তার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। চিত্রটা এখন এমন যে শেখ পরিবার এবং জিয়া পরিবার, বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী এই দুই পরিবারের কেউই এখন নেই বাংলাদেশে। তবে কি প্লট তৈরি হয়েছে -2 বাস্তবায়নের? ডক্টর ইউনূস সরকার ক্ষমতা নেবার পর থেকেই যেই শঙ্কার কথা বলে আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সময় দেশে ফিরতে বাধা থাকলেও সেই সরকার পতনের 4 মাসেরও বেশি সময় পার হয়েছে, এখনো কেন ফিরছেন না তারেক রহমান? দুর্নীতি, অপশাসনে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছেন তাদেরই এক সময়ের জোটসঙ্গী জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহল। শেখ হাসিনা সরকারের উৎখাতের পর বিদ্যমান রাজনীতিতে সবচেয়ে বড় দল বিএনপি কি পারবে অতীত অপকর্মের দায় থেকে বেরিয়ে পরিশুদ্ধ রাজনীতির নিশ্চয়তা দিতে? পালস অফ পলিটিক্সে আজকে আমার অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। শামা ওবায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আপনার কাছে আসলে অনেকগুলো ধন্যবাদ। অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করব, অনেকগুলো বিষয় জানতে চাইবো, যেহেতু আপনি মানে দেশীয় রাজনীতি নিয়ে কথা বলবেন, আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, অতএব আন্তর্জাতিকভাবেও কি হচ্ছে সেটিও একটু বলতে পারবেন, এবং আপনার ব্যক্তি রাজনীতির বিষয়ে নিশ্চয়ই একটু জানবার আমার সুযোগ হবে। শুরুতেই আপনার বিষয়ে একটি মন্তব্য, সেটি নিয়ে একটু শুরু করি। যে সম্প্রতি
আপনি লক্ষ্য করেছেন কিনা, বা হয়তো করেছেন, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন, প্রবাসে থাকেন তিনি, তিনি এই মন্তব্য করেছেন, বা তিনি বলেছেন একটি ভিডিওতে যে আপনি বিএনপির ভেতরের সব তথ্য ভারতে পাচার করছেন, আপনার সাথে এখনও শেখ হাসিনার যোগাযোগ হয় এবং আপনার বিষয়ে বিএনপিকে সাবধান করে দিচ্ছেন। এর সত্যতা কতটা, বা এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আহ দেখেন, ইলিয়াস হোসেন সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নাই। উনি আমার রাজনীতি সম্পর্কে কতটুকু জানেন সেটাও আমি জানি না। তবে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই, বা উনি বাংলাদেশের জন্য যে কাজ করেন, আহ আহ, সেইটার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই আহ কথাগুলোর কোনো সত্যতা একেবারেই নেই। আমি আসলে কখনো, এই প্রথমবার আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি বলছি পাবলিকলি, কারণ পাবলিকলি আমি এই ব্যাপারে কোনো কমেন্টও কখনো করি নাই। কারণ এই ব্যাপারে মানে জিরো সত্যতা আছে আর কি। সো বেসিক্যালি আমার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমি আমার বাবা সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশের জন্য কাজ করেছেন। ওনার বেশিরভাগ টাইমটা উনি জেলে কাটিয়েছেন। তো ওনার সন্তান হিসেবে আমি দলের জন্য কাজ করছি, আহ দেশের জন্য কাজ করার চেষ্টা করছি, আমার এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যেহেতু আমি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য বিএনপির, আমি সব আহ, দেশের প্রতিনিধিদের সাথেই আমার যোগাযোগ হয়, সেটা 100% বিএনপির পক্ষ থেকে, বিএনপি প্রতিনিধি হিসেবে। এর বাইরে কিছুই না। শেখ হাসিনার সাথে আমার কখনো, যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে, যখন এতদিন 15 বছর ছিল, তখনও আমার সাথে শেখ হাসিনার কোনো যোগাযোগ ছিল না। এখনো যোগাযোগ থাকার কোনো প্রশ্নই উঠে না। আমি খুবই সততার সাথে কাজ করি। আমি পলিটিক্স হয়তো অত ভালো বুঝি না, কিন্তু সততার সাথে কাজ করার চেষ্টা করি। এবং এই নিউজের কোনো ভিত্তি নাই। কেন এমন আমার অভিযোগ করলেন সব সেই বিষয়ে আপনার কোনো ধারণা আছে? আমি বলতে পারবো না। আমি মনে আচ্ছা। করি হয়তো ওনাকে কেউ কোনো ভুল তথ্য দিয়েছেন অন্য কোনো পর্টার থেকে, বা এটা আমি বলতে পারবো না সেটা উনি কেন বলেছেন। আমি আসলে এটা কোয়েরি করারও কোনো প্রয়োজন বোধ করিনি, কারণ এটার কোনো সত্যতা নাই। আচ্ছা। এবং আমি যারা দলে আমাকে দু একজন চেনে, বা যাদের সাথে আমি কাজ করি, তারা ভালো মতোই জানেন যে আমি খুবই, যতটুকু আমাকে কাজ, আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমি 100% করার চেষ্টা করি। এবং তার বাইরে গিয়েও আমি অনেক মানে অনেকের জন্য কাজ করি, যেটা একেবারেই আমার নিজস্ব বিবেক থেকে আমি করি। সুতরাং আহ, এই খবরের কোনো সত্যতা নাই। সব দেশের সাথেই আমাদের যোগাযোগ হয়, আছে, আমার যোগাযোগ আছে। এবং এটা 100% পিওরলি বিএনপির পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, সেই একদম দায়িত্বটাই স্পষ্ট আমি পালন শোনাবেন। করি। তার মানে, এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয় বা আপনার যে যোগাযোগের বিষয় সেটি নিয়ে একটু পরে আসি। তার আগে যেটি নিয়ে এখন সবচেয়ে আলোচিত জায়গা, যে বেগম খালেদা জিয়া 18 বার আবেদন করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তার পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসা পাঠানোর জন্য, কিন্তু সেটি আবেদনে সাড়া দেয়নি বা তাকে পাঠানো যায়নি। এখন এসে তিনি মহাসমরে দেশের বাইরে গেলেন, সেখানে তার পুত্র তারেক রহমানও আছেন, ভারপ্রাপ্ত মহাসচিব, ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপির, তিনি আছেন। এবং যে বাস্তবতা যেটি দেখা যাচ্ছে, 5ই আগস্টের পর, শেখ হাসিনা সরকার উৎখাতের পর, শেখ পরিবারেরও কেউ নেই, শেখ পরিবারের কেউ নেই, জিয়া পরিবারের কেউ নেই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে এই দুই পরিবার খুব গুরুত্বপূর্ণ সবসময় ভূমিকা পালন করেন। এবং ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, যাকে আসলে সেই 11 সময় এই -2তে কলকাঠি নাড়ার পেছনে একজন কুশীলব হিসেবে অনেকেই অভিযোগ করেন। এবং এখন আমরা আসলে, এখন না, 5ই আগস্টের পরে, এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পরে বিভিন্ন সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে শুনেছি, -2, 1/11 কথা মনে পড়ে, বা বিরাজনীতিকরণ। একটা প্লট, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন শঙ্কা করছিলেন, সেরকম একটা প্লট কি তৈরি হচ্ছে? না, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় আভ্যন্তরীণ ষড়যন্ত্র তো সবসময় আছে জিয়া পরিবারকে মাইনাস করার হুম। জন্য, সেটা তো আছেই। কিন্তু আপনি অনেকগুলো প্রশ্নের অবতারণা করেছেন, আমি একটা একটা করে যদি বলি। আহ দেখুন, কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার আমি দেখেছি। সেই সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে উনি ওনার উনি এই মুহূর্তে কেন এই দায়িত্বটা নিয়েছেন। এবং 1/11 সময় উনি উনি ওনাকে অনেকে বলেছিল যে কেন আপনি আসছেন না, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তখন। তখনও উনি ওনার ওই ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমি এটাকে এত মানে কনস্পিরেসি থিওরি হিসেবে দেখতে চাই না। আমি আমি যেভাবে দেখি সেটা
হচ্ছে যে আহ, দেখেন জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে বা এই আন্দোলনের পরে এবং এই 15 বছরে শেখ পরিবার আর জিয়া পরিবারকে মিলিয়ে ফেললে কিন্তু হুম, চলবে না। শেখ পরিবারের যত লোক এমপি মন্ত্রী ছিল, যত ভাবে তারা দেশকে লুটে পুটে খেয়েছে, এটা এটার সাথে জিয়া পরিবারকে তুলনা করলে এটা অত্যন্ত মানে আনফেয়ার হবে। তো সুতরাং শেখ পরিবার এখন যে নাই সেটা তাদের নিজেদের দোষেই হুম, নাই। জিয়া পরিবারকে বিলীন করার চেষ্টা হয়েছে বারবার, আওয়ামী লীগই করেছে বা কোনো বিভিন্ন মহল থেকে হয়েছে, কিন্তু সে জিয়া পরিবারকে কিন্তু কখনো বাংলাদেশের মাটি থেকে বা মানুষের মন থেকে বিলীন করা যায়নি। আপনি দেখেন আহ, আহ, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় এতদিন জেলে ছিল, ওনার জামিন দেওয়া হয়নি। ওনাকে ওনার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বারবার রিকোয়েস্ট করা হয়েছে, সেটা অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্যে দলমত নির্বিশেষে প্রত্যেকের একটি শ্রদ্ধার জায়গা আছে, একটি ভালোবাসার জায়গা আছে। আহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি দেশের বাইরে এতদিন ধরে আছেন, তার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা হয়েছে, তাকে কনভিক্ট করা হয়েছে মিথ্যা হুম, মামলায়। উনি দেশের বাইরে থেকে 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল উনি পরিচালনা করছেন অত্যন্ত সফলভাবে, একটি আন্দোলন পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সফলভাবে, দেশের জন্য কাজ করছেন সফলভাবে। আহ, ওনার ওনার যিনি ওনাকে ওনার বক্তব্য আপনার মিডিয়াতে আসতে দেওয়া হয় নাই এতদিন। কোনোভাবেই ওনাকে সব রকম ভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু মানুষ কিন্তু ওনার কথা মনে রেখেছে, ওনাকে ভালোবেসেছে এবং ভালোবেসে যাচ্ছে। হুম। শেখ পরিবারের পার্থক্য হচ্ছে শেখ পরিবার সবকিছু লুটে পুটে খেতে চেয়েছে, সেটা আপনি 1975 পূর্ববর্তী সময় যদি দেখেন, 1971-এর পর থেকে তখনও সেই নজির আছে। আবার এই গত 15 বছরে সেই নজিরটা আরো শক্তভাবে আছে। তাহলে কি সেই সময় মানে শেখ মুজিবুর রহমানের সাথেই রাজনীতি করেছেন আপনার বাবা ওবায়দুর রহমান, তিনি আর কি যতদিন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেছেন এবং তার জীবদ্দশায় আর কি আমার জানা মতে আপনার বাবা জনাব ওবায়দুর রহমান তিনি আওয়ামী লীগেই ছিলেন, আওয়ামী লীগের এমপি ছিলেন, সাধারণ সম্পাদকও সম্ভবত ছিলেন, একটা সময় অনেকগুলো দায়িত্ব পালন করেছেন, একটা সময় ছাত্রলীগের সভাপতিও ছিলেন। তারও কি রাজনীতিতে ভুল ছিল? তখন তো বিএনপির জন্ম হয় নাই, হ্যাঁ, তখন কিন্তু যদি আওয়ামী লীগ আহ, ছাড়া, আহ, তখন আমি আপনাকে বলি, রাজনীতি তখন আওয়ামী লীগের অনেক সিদ্ধান্তের সাথে উনি একমত ছিলেন না। সেই কারণে কিন্তু উনি আওয়ামী লীগ ছেড়েছিলেন। বাকশাল নিয়ে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগের নেতাদের সাথে, তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ওনার ওনার মত পার্থক্য হয়েছে। এবং যেহেতু উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, উনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি করতে উনি যেহেতু বাম রাজনীতি করতেন না, হুম, খুব স্বাভাবিকভাবে উনি ছাত্রলীগের নেতা ছিলেন। কারণ তখন তো এই মানে বাম ঘরানার রাজনীতি মানে শক্তিশালী ছিল এবং ছাত্রলীগ শক্তিশালী ছিল। সেই প্রেক্ষাপটে উনি যখন মনে করেছেন আহ, যে আওয়ামী লীগে আর থাকা সম্ভব না, তখন কিন্তু উনি আওয়ামী লীগ থেকে হুম। ছেড়ে কিন্তু সেটা চলে শেখ এসেছেন। মুজিবুর রহমানের কারণ জীবদ্দশায় না আর কি, মানে শেখ পরিবার যখন ক্ষমতায় ছিলেন সেই জীবদ্দশায় না। শেখ পরিবার, দেখেন ইতিহাস ঘাঁটতে গেলে অনেক কিছু চলে আসে। শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায়ও শেখ পরিবারের বহু ফ্যামিলি মেম্বারের সাথে আমার বাবার মত পার্থক্য হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু আমার বাবা শেখ শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় উনি আহ, আহ, ওনাদের বিভিন্ন পলিসির বিরুদ্ধে উনি কথা বলেছেন। ওনারা যখন বাকশাল গঠন করার প্রক্রিয়া করছিলেন, তখন কিন্তু ওনার 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 উনি তার বিরুদ্ধে কথা বলেছেন। সবার নামটা দিয়ে দিয়েছে বাকশালে, কিন্তু উনি কখনোই কিন্তু বাকশালের সাপোর্ট করে নাই। আজ যখন উনি দেখেছেন যে একটা সুযোগ এসেছে, কারণ উনি গণতান্ত্রিক ধারাতে, গণতন্ত্রে সবসময় বিশ্বাস করেছেন, যখন একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময়ে তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেব দেশ পরিচালনা করছিলেন এবং দল পরিচালনা করছিলেন, সেই স্বৈরাচারী মনোভাবটা আমার বাবা কখনোই একসেপ্ট করে হুম, নাই। সেই জন্যই কিন্তু ওনার সাথে সবার মত পার্থক্য হয়েছিল এবং উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। হুম। যখন দেখেছেন যে একটি গণতান্ত্রিক ধারা আবার বাংলাদেশে চালু হচ্ছে শহীদ শেখ রাষ্ট্রপতি মুজিবুর জিয়াউর রহমানকে রহমান সাহেবের হত্যার পরে, নেতৃত্বে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে তিনি সরে আসছেন, মানে হ্যাঁ খন্দকার অবশ্যই মোশতাকের মন্ত্রিসভায়, 1975 তো, তারপরে জি। 1975 তো অবশ্যই একটা কালো অধ্যায়, হুম, এটা তো কেউ সাপোর্ট করছে না, কিন্তু আমি বলছি যে আমার বাবার এই কারণে আমার বাবা আওয়ামী লীগ থেকে চলে এসেছিল দেখে কিন্তু আমার বাবার বিরুদ্ধে 4 নেতা হত্যার মামলা হয়েছিল, শেখ হাসিনা দিয়েছিল 96 সালে। 1996 যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমার বাবার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ বহুত প্রতিহিংসামূলক কর্মকাণ্ড করেছে। হুম, যেহেতু আমার আব্বা তখন তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সাহেবের অনেক অনেক সিদ্ধান্ত উনি মেনে নেয় নাই।
সেই কারণে। তো এইটা তো বাস্তবতা। ইতিহাস ঘাটলে অনেকেই ইতিহাস নিজেদের মতো বলতে চায়। হ্যাঁ, এটাই ওনার খুবই আসলে মৃত্যুর পরেই দুঃখজনক এসছে, বিষয়, কারণ মানে তখন ইতিহাসটা সম্পর্কে আমরা কখনোই স্পষ্ট আপনি একটা আপনি ধারণা। আপনি জানি না, জি। কারণ আপনি জানি না, যদি 15ই আগস্ট না ঘটতো, যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতো, আমার বাবা হয়তো তাও আওয়ামী লীগ ছেড়ে, কারণ বাই দ্যাট টাইম অনেক বেশি আহ, মানে মতপার্থক্য হচ্ছিল, বিশেষ হুম। করে তাদের কিভাবে তারা দেশ পরিচালনা করছিল এবং কিভাবে তারা পলিসিগুলো জি, নিচ্ছিল সেই মানে কারণে। মানে আর ইতিহাসে খুব নাই যাই, বিষয়গুলো যেহেতু খুব স্পষ্ট করবার মতো আমাদের কাছে সুযোগ নাই। আপনার বক্তব্য স্পষ্ট। একটু আসি যে যেটি নিয়ে আমি বলছিলাম যে প্লটটি তৈরি হচ্ছে কিনা এরকম একটা আশঙ্কার কথা জিজ্ঞাসা করছিলাম। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি দীর্ঘদিন ধরে, আপনিও বলছিলেন যে লন্ডনে অবস্থান করছেন, তিনি কেন, মানে তিনি, এই প্রশ্নটা বারবার আপনাদের কাছে জিজ্ঞাসিত হয় যে আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিরাপদ বোধ করেন নাই, দেশে আসতে তার বাধা ছিল সেটি আমরা জানি, কিন্তু তারপরে 4 মাসের বেশি সময় পার হয়ে যাচ্ছে, তিনি কেন আসছেন না, বাধাটা, সংকটটা কোথায়? দেখেন, প্রথম কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে, এই কয়েকদিন আগে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে ওনার। তো সেটা একটি প্রধান কারণ যে উনি ওখানে থাকতে চান, যখন উনি বিএনপি চেয়ারপারসন যখন লন্ডনে গেলেন। এটা একটা। আরেকটা হচ্ছে যে ওনার সব মামলা, উনি উনি চাচ্ছেন যে ওনার সব রাজনৈতিক প্রতিহিংসামূলক যে মামলাগুলো ওনার বিরুদ্ধে আছে, সেগুলো ডিউ প্রসেসে শেষ হওয়ার পরেই উনি দেশে প্রত্যাবর্তন করবেন। এবং ওনার যেটা, অবশ্যই আমরা তো চাচ্ছি উনি দেশে আসুক, বাংলাদেশের মানুষও চাচ্ছে উনি দেশে আসুক, উনি ডিউ টাইমে দেশে আসবেন। তার আগে অবশ্যই আমরা মনে করি ষড়যন্ত্র তো এখনো চলে যায় নাই, একটা ধাপ আমরা পেরিয়েছি। 15 বছরে শেখ পরিবার খেয়েছে, আওয়ামী লীগের দোসররা খেয়েছে। আপনার শোতে গতবারই আরাফাত এসেছিল, সে জয়ের খুব কাছের লোক হিসেবে পরিচিত। যেমন আমি বাংলাদেশ থেকে এখন আপনার সাথে যুক্ত হয়েছি, ঢাকা আমার বাসার থেকে যুক্ত হয়েছি। এখন সে কোথা থেকে যুক্ত হয়েছে আমি জানি না, একটা খুনের আসামি, তার বিরুদ্ধে মার্ডার মামলা হয়েছে 5ই আগস্টের পরে। সেই লোক টকশোতে এসে বিভিন্ন কথা এখনো বলে যাচ্ছে। এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন ঘুরে বেড়াচ্ছে। ষড়যন্ত্র, শেখ হাসিনা বা কিছু কিছু লোক পালিয়ে গেছে, শেখ পরিবারের লোকজন হয়তো জানতো যে তারা টিকতে পারবে না, তারা আগে থেকে পালিয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু অনেক লোকজন রয়ে গেছে, এবং যারা পালিয়ে গেছে তারাও তো বসে নাই, তারাও যে যেখান থেকে পারছে তারা কিন্তু দেশের বিরুদ্ধে, যেমন আরাফাত এসে আপনার টকশোতে কথা বললো, আজগুবি সব কথাবার্তা বললো, এই সেই এইগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তো ষড়যন্ত্র এখনো চলছে। আমার মনে হয় এই তো অন্তর্বর্তীকালীন সেই সরকার, ষড়যন্ত্র প্রফেসর তো ইউনূস সাহেব স্বভাবতই সেটা বুঝতে আরো পারছে। চলতেই থাকবে, সেটি তো আসলে শেষ হয়ে যাবে না, তাই না? মানে তাহলে কি তিনি দেশে ফিরতেই পারবেন না? মানে এই ষড়যন্ত্র কি শেষ হবে কখনো মনে অবশ্যই করেন? উনি ফিরবেন, অবশ্যই উনি ফিরবেন। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যখন এই ইন্টারিম সরকার করবে, এখনো তো এই যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন, কমিশনের রিপোর্ট গুলো এখনো আসে নাই। আমাদের বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনো ঘটছে, সচিবালয়ে আগুন লাগছে, এখানে ওখানে ঘটনা ঘটছে, যেখানে যেখানে আহ সেনাবাহিনী গিয়ে সেগুলো ট্যাকেল দিতে হচ্ছে। এখনো জনপ্রশাসন পাকাপোক্তভাবে বসতে পারে নাই, কারণ এখনো আওয়ামী লীগের দোসররা ভিতরে আছে। আহ পুলিশ বাহিনীর উপর এখনো পুরোপুরি আস্থা কিন্তু বাংলাদেশের জনগণের ফিরে নাই, যেটা আমরা রুট লেভেলে দেখতে পাই। সে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী হতে হবে। এই জিনিসগুলো কিন্তু এখনো বাকি রয়ে গেছে করা। তো যখন উনি মনে করবেন যে সঠিক টাইম, তখনই উনি ফিরে আসবেন। ওনার বাংলাদেশে না ফেরার কোনোই কারণ নাই, উনি এটাই আসলে আমি বাংলাদেশে বারবার ফিরবেন। বোঝার চেষ্টা করি বা আপনাদেরকে জিজ্ঞাসা বাংলাদেশের করি। জন্যই তো উনি রাজনীতি করছেন, হ্যাঁ, বাংলাদেশের জন্যই তো উনি রাজনীতি করছেন। নিশ্চয়ই। কিন্তু কিছু এলিমেন্টস তো এখনো রয়ে গেছে। এখনো কিন্তু একটা পারসেপশন রয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো শক্তভাবে বসতে পারে নাই। শক্তভাবে বসতে পারলে আরাফাত কিভাবে আপনার টকশোতে এসে টকশো করে? কেন হি ইজ নট বিন অ্যারেস্টেড ইয়েট? এখনো তো অনেক এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা যারা দুর্নীতি করেছে, যারা বরং 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 এখনো সরাসরি দেশের বাইরে খুনের চলে যাচ্ছেন এরকম খবরও আমরা চলে পাচ্ছি। যাচ্ছে। মার্ডারের মানে তারা মানে গুলি করার অর্ডার দিয়েছে এমন লোকজনও পালিয়ে আছে, বা তারা চলে গেছে, বা দেশে কোথায় আছে আমি জানি না। এই জিনিসগুলো তো এই সরকার খুঁজে বের করতে পারছে কি পুরোপুরি? হ্যাঁ, না পারছে না। কিন্তু তারা কিন্তু বলছে আমার বিচার এখানেই করবে। প্রশ্ন যে এই সরকার এই সব জিনিস খুঁজে বের করবে, তাদের বিচার হবে বা এই সংকটগুলো সব সমাধান হয়ে যাবে, তারপর তারেক রহমান আসবেন, এমনটি তো হবার কথা না নিশ্চয়ই? না, এগুলো তো চলমান প্রক্রিয়া। মানুষ এগুলো মানে বিচার হতে হবে, সংস্কার হতে হবে। আপনার
প্রশ্নের উত্তরটা আপনি বারবারই একই কথা জিজ্ঞেস করছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই। ওনার মামলাগুলো যখন ডিউ প্রসেস, উনি চায় না যে হুম শেখ হাসিনার মতো হুম ওনার মামলাগুলো গায়েব হয়ে যাক, বা প্রফেসর ইউনূস যখন উনি প্রধান উপদেষ্টা হলো ওনার মামলা একটা অর্ডিন্যান্সে উনি চলে গেল, সেটা উনি চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে আইনি প্রক্রিয়ায় ওনার মামলাগুলো শেষ হোক এবং একটা স্থিতিশীল অবস্থা। আমার আপনার চেয়ে নিশ্চয়ই বেশি তথ্য তারেক রহমান সাহেবের কাছে আছে নিশ্চয়ই। দেশের ব্যাপারে, আন্তর্জাতিক ষড়যন্ত্র বা জাতীয় ষড়যন্ত্র সবকিছু ব্যাপারে ওনার কাছে নিশ্চয়ই বেশি ইনফরমেশন আমাদের থেকে আছে। আর একটি কথা আমি বলতে পারি যে উনি যেভাবে 5ই অগাস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির মানুষ নেতাকর্মীদেরকে আহ, উম, আহ, পরিচালনা করে যাচ্ছেন হুম এবং খুব কঠোর অবস্থায় আছেন, আপনি আপনি তো জানেন। সেই সেই জায়গা থেকে এবং দেশের জন্য যেভাবে উনি বক্তব্যগুলো রাখছেন এবং নেতাকর্মীদেরকে আমাদেরকেও ইন্টারনালি উনি যে নির্দেশনাগুলো দিচ্ছেন, এটা প্রতীয়মান হয় যে উনি চিন্তা করছেন যে আগামী নির্বাচন, উনি কিন্তু পাবলিকলি বলছেন যে আগামী নির্বাচন এত সহজ হবে না, হুম আগামী নির্বাচন অনেক কঠিন হবে। নেতাকর্মীদেরকে উনি সাবধান করছেন। উনি এই যে বিভিন্ন জায়গায় টুকটাক আমরা শুনতে পারি র্যান্ডমলি চাঁদাবাজি, দখলবাজি, এগুলো থেকে নেতাকর্মীদেরকে বিরত থাকতে বলছেন যদি নেতাকর্মীরা ইনভলভ হয়ে থাকে। এগুলো যে উনি করছেন, এগুলো কিন্তু উনি যে দেশে আসবেন তারই পূর্ববর্তী কিছু প্ল্যানিং উনি করছেন। তো সেগুলো বিবেচনা করলে আমি মনে করি সঠিক সময় যখন উনি আচ্ছা দেখবেন যে এখন আচ্ছা মানে আচ্ছা, তাহলে এই তখন উনি মিলিয়ন দেখে ডলার নেবেন। প্রশ্ন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটির উত্তর হচ্ছে সঠিক সময়। সেটি সেটার আমাদের, উত্তর সঠিক জি সময়, হ্যাঁ সেটি আমাদের সঠিক দেখার সময়। অপেক্ষায় রইলাম। আহ, একটা প্রশ্ন যে বেগম খালেদা জিয়া বেশ ভালো রকমের অসুস্থ, তিনি চিকিৎসা নিতে গেছেন এবং চিকিৎসারও একটা বড় প্রক্রিয়া, এরপরে হয়তো যুক্তরাষ্ট্রে যাবেন এরকম আমরা জানতে পারছি বা শুনতে পাচ্ছি। আম, এবং তারেক রহমান তিনি হচ্ছেন এখনো বিদেশে আছেন, তার মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন। এই প্রশ্নটা অতীতেও অনেকবার আপনারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তাহলে আপনাদের সামনে আসলে প্রধানমন্ত্রী নির্বাচন এখন যদি হয়, অনেকেই ধারণা করছেন বা এটা একটা মানে অনেক রকম স্পষ্টই হচ্ছে যে বিএনপি এখন যাবে ক্ষমতায় যদি এখন নির্বাচন হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন? আমাদের প্রধানমন্ত্রী যে আহ, এখন দেশ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন, উনি শারীরিকভাবে যদি সুস্থ আহ, না বোধ হতে পারেন রাজনীতিতে ফিরে আসার জন্য 100%, তখন তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেনই। আসলে প্রধানমন্ত্রী কে হবে, এইটার কিন্তু একেবারে বিএনপি ওয়ারিড না। বিএনপি এখনো গণতান্ত্রিক ধারা যে বাংলাদেশে ফেরত আসছে না বা কখন আসবে সেটা নিয়ে বিএনপি বেশি চিন্তিত। হুম তো সেই জন্য কিন্তু বিএনপি যে 15 বছর কিন্তু একবারও বিএনপি বলে না যে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আমরা এখনো বলছি যে বিএনপি আহ, আহ, একটি গণতান্ত্রিক ধারা ফেরত আনতে চায়, নির্বাচন প্রক্রিয়াটাকে ঠিক করতে চায়, আমাদের ইয়াং জেনারেশন যারা এত জীবন দিল, যারা প্রাণ দিল, কেন তারা প্রাণ দিল, একটা ভোটও তো তারা দিতে পারলো না, 18 বছরের ছেলেমেয়েরা ভোট দিতে পারেনি গত 15 বছরে। তো এই জিনিসগুলো নিয়ে বিএনপি বেশি চিন্তিত। প্রধানমন্ত্রী কে হবে সেটা সেটা যখন বিএনপি সরকার যদি গঠন করতে পারে, যদি জনগণের ভোটে আসতে পারে, তখন এই মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। যদি চেয়ারপারসন আমাদের আছেন, চেয়ারপারসনের অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অলরেডি দায়িত্বে আছেন। তো সুতরাং এই মেসেজ ইজ ক্লিয়ার। আচ্ছা, মানে সেক্ষেত্রে তিনি হয়তো তখন ভারমুক্ত হবেন। আসলে কবে হন বা কি হয় সেটাও সেটাও একটা আবারও সঠিক সময় দেখার মনে হয় বিষয় রয়ে গেল। শ্যামা আবাইদ, একটু এটি আপনিও বলছিলেন যে তারেক রহমান যেটি বলেছেন এবারের নির্বাচন খুব কঠিন হবে, সহজ হবে না, তিনি বারবার বার্তা দিচ্ছেন এবং তিনি এটি বলেছেন যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে। কেন এমনটি মনে করছেন? যখন আওয়ামী লীগকে দেশ থেকে উৎখাত করা হয়েছে, মানে আপনাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগ, দেশের নির্বাচনের ইতিহাসগুলো আমরা যদি দেখি তাহলে তারাই যদি দেশে না থাকে বা তারা তাদের যে বর্তমান বাস্তবতা বিরাজ করছে, তাতে কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচন এ যাবৎকালে সবচেয়ে কঠিন হবে বা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হবে? দেখুন, এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, সেটা আমরা আহ, দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে। হুম কিন্তু আওয়ামী লীগকে আসলে আমরা উৎখাত করতে পেরেছি? বিভিন্ন এজেন্সি গুলাতে, বিভিন্ন আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে, যেগুলো এখনো মানে যে সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেগুলোতে কিন্তু এখনো আওয়ামী লীগের দোসররা আছে, সচিবালয়গুলোতে আছে। ইলেকশন কমিশনে কতটুক তারা এটাকে ক্লিনজিং করতে পেরেছে আমি জানি না, ইলেকশন কমিশনেও থাকতে পারে। এই জিনিসগুলো আগে আমাদের দেখতে হবে। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি তো
বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, মাল্টি পার্টি ডেমোক্রেসি। আওয়ামী লীগ ছাড়াও এখানে বহু দল এখন আছে। আহ স্টুডেন্টরা একটি দল গঠন করবে। প্রথম কথা, আমরা কাউকে আপনি বললেন না আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগ তো নির্বাচনই হতে দেয় নাই, আওয়ামী লীগকে আমরা কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করি না। হ্যাঁ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় বিএনপি এসছে অথবা আওয়ামী লীগ এসছে, সেটা একটা প্রেক্ষাপট। সেটা হয়তো আমাদের রুট লেভেল পর্যন্ত আমাদের জনসমর্থন আছে, আমাদের কমিটি আছে, আমাদের নেতাকর্মী আছে, এই জন্য সেটা একটা বিরাট কারণ। এবং ওই ইতিহাস ঘাটলেও দেখা যায় যে বিএনপি, আওয়ামী লীগ বিএনপির চেয়ে পুরনো দল, কিন্তু বিএনপি কিন্তু অনেক অনেক বেশি জনপ্রিয় দল আওয়ামী লীগের চেয়ে, সেটা আমি মনে করি। এবং অনেক ক্ষেত্রে সেটা সত্য। সেটা যদি হয়ে থাকে, কারণ আমরা দেখেছি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কখনো ভোটে হারেননি, শেখ হাসিনা যেখানে ভোটে হেরে গেছে। তো সেই ক্ষেত্রে চিন্তা করলে বিএনপি অবশ্যই অনেক বেশি জনপ্রিয় দল। কিন্তু এখন যেহেতু অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, এখন আমাদের আওয়ামী লীগ এখনো কিন্তু বিভিন্ন দলের মধ্য দিয়ে পেনেট্রেট করার চেষ্টা করছে, বিভিন্ন দলে ঢোকার চেষ্টা করছে, যেহেতু যেই কারণে আমরা বারবার বলছি যে এখন কোনো বহিরাগতদেরকে বিএনপিতে আনার প্রয়োজন নেই। এটা একটা স্ট্রিক্ট অর্ডার কিন্তু আমাদের উচ্চ পর্যায় থেকে আছে। কারণ এখন ষড়যন্ত্র আরো ঘনীভূত হচ্ছে, তারা বিএনপিতে ঢুকে বা বিভিন্ন অন্য কোনো রাজনৈতিক দলে ঢুকে তারা আরো বেশি এই মানে দলকে, দেশকে অস্থিতিশীল করতে পারে, নির্বাচন প্রক্রিয়াটাকে অস্থিতিশীল করতে পারে। সেই জন্যই কিন্তু আমরা মানে মানে সাবধান করছি। আপনার প্রশ্নটা কি ছিল জি, সেটা ভুলে মানে গেছি আমি আপনারা এখন। কেন মনে করছেন বা তারেক রহমান কেন মনে করছেন যে এ যাবৎকালের চেয়ে সবচেয়ে বেশি আর কি কঠিন নির্বাচন এবারে হতে যাচ্ছে, যেখানে আসলে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের প্রধানতম ও, প্রতিদ্বন্দ্বী বলে আরেকটা যাকে ব্যাপার ভাবা হয়। আছে, আরেকটা আরেকটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন কিন্তু আপনার মার্কা, অফকোর্স বাংলাদেশের পলিটিক্সে মার্কা ইম্পর্টেন্ট, ইলেকশনে মার্কা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের ডেমোগ্রাফিক্স কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমাদের ইয়াং ভোটার অনেক বেশি বেড়ে গেছে। আমাদের শুধু মার্কা দিয়ে কাজ হবে না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেট ম্যাটার করবে, প্রার্থী ম্যাটার করবে। এবং এটা এবং আমি মনে করি এটা হওয়া উচিত। তাহলে কিন্তু ভালো মানে ভালো এবং উপযুক্ত মানুষগুলো পার্লামেন্টে যাবে। সেটা যদি হয় তাহলে অবশ্যই বিএনপি থেকে যারা ইলেকশন করবে তাদের অবশ্যই মার্কার ঊর্ধ্বে গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে তাদের নিজ নিজ এলাকার মানুষের কাছে। সেটা কারণ মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে। মানুষ কিন্তু জাস্ট ওকে নৌকা দেখলাম, ধানের শীষ দেখলাম, লাঙ্গল লাঙ্গল দেখলাম বা অন্য কোনো মার্কা দেখলাম, আমি ভোট দিয়ে দিলাম, ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের একটা শিফট আমরা লক্ষ্য করছি। যেহেতু ডেমোগ্রাফিক্সও বদলে গেছে, ইয়াং ভোটাররা তারা তারা অনেক বাস্তবতা নিরিখে চিন্তা করে। আমি যখন ভোট দিব, আমি যেভাবে চিন্তা করবো, আমার ছেলে বা মেয়ে যখন ভোট দিবে সে ওইভাবে চিন্তা নাও করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ওই ওই বাস্তবতায় উনি কিন্তু যখন আমাদের তো ইন্টারনালি বিএনপির একটা গবেষণা আছে, বিএনপি আমরা 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 বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা নিয়ে আমরা কাজ করি, ভোটারদেরকে নিয়ে কাজ করি, তারা কি চিন্তা করছে এটা নিয়ে কাজ করি। সেটা যখন সেই সেই গবেষণার ডাটাগুলো তো ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে আছে। উনি ওই ডাটাগুলো গবেষণা করেও উনি উনি দেখছেন যে অবশ্যই আমার দলের নেতাকর্মী যারা মাঠে আছে বা বিএনপি যারা ভবিষ্যতে ইলেকশন করবে, তারা মার্কা তো ধানের শীষ তো আছে, ধানের শীষের ঊর্ধ্বে উঠে তাদের নিজেদের যোগ্যতাও তাদের স্ব তার এলাকার মানে কি এরকম কোনো ধারণা বা প্রমাণ করতে এরকম হবে। একটা বিষয় কি আছে আপনাদের দলের মধ্যে আলোচনায় যে জনপ্রিয়তায় বিএনপির প্রার্থীদের চেয়ে বেশি অন্য প্রার্থীরা বা তার কাছাকাছি বা তার চেয়ে বেশি জায়গায় চলে যাচ্ছে বা যেতে পারে? না, এটা এটা না। এটা জনপ্রিয়তা, এটা তো ব্যক্তি কেস টু কেস ভ্যারি করে। এটা তো একটা গদবাঁধা একটা ইয়েতে ফর্মুলাতে ফেলা যাবে না। এখন কে কার চেয়ে বেশি জনপ্রিয় সেটা তো মাঠে প্রমাণিত হবে। কিন্তু আর ওই যে সেটা বললেন আপনাদের সেটা কাছে তো একটা এখন, তো জরিপ আছে বা একটা হ্যাঁ গবেষণা হ্যাঁ, না চলছে। না, কথা হচ্ছে না, সেটা হচ্ছে এটা একটা ইন জেনারেল উনি উনি সবাইকে একটা ধারণা দিতে চাচ্ছে যে শুধু ধানের শীষে আসায় বসে থেকেন না। বা ইভেন আমাদের অ্যালায়েন্সে তো যারা আছে তারা তো অনেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে আগে, তাই না? 2018 সালেও করেছে।
শুধু ধানের শীষ হলেই হবে না, মার্কা হলেই হবে না, ধানের শীষে ঊর্ধ্বে উঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটাই উনি ইন জেনারেল সবাইকে বোঝাতে চাচ্ছেন। এই জন্য উনি বলছেন যে সব রকম অপকর্ম থেকে দলের নেতাকর্মীদেরকে বিরত থাকতে আচ্ছা, বলছেন, সেটা যাতে একটা উদ্দেশ্য। ধানের হুম। শীষকে ধানের শীষকে আরো বেশি মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। বিএনপি সবসময় 15 বছর ধরেই জনগণের পাশে ছিল, কিন্তু কিন্তু এখন কয়েকটি নেতাকর্মী কোথায় কি উল্টাপাল্টা করছে, সেই জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, দলের 15 বছরের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে, জিয়াবারের স্যাক্রিফাইস ক্ষতিগ্রস্ত হবে। সেটা তো আমরা কেউই চাই না, হুম। যে আমরা যারা দলকে ভালোবাসি। সুতরাং সেই কারণে কিন্তু উনি বারবার সাবধান করছেন যে এইসব সব অপকর্ম থেকে দলকে বিরত থাকতে হবে, দলের কিন্তু তারপরে তো নেতাকর্মীদেরকে আসলে বিরত হচ্ছে থাকতে না, হবে। তাই না? মানে তারপরে আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাচ্ছি যে বিএনপি নিজেদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা, চাঁদাবাজি ইত্যাদি ঘটনাগুলো ঘটছে। এমনকি মনে হয় দেখছিলাম যে ফরিদপুরেই একজন কৃষক লীগের সম্ভবত একজন নেতা তিনি মারা গেছেন। তার স্ত্রী আপনার নামেও হত্যা মামলা, আপনাকেও আসামি করেছেন। কৃষক দলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মামলা করেছেন। মানে এরকম ঘটনা তো ঘটেই যাচ্ছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, সহিংসতা থামাতে কেন পারছেন না? এরকম ঘটনা যখন ঘটছে তখন তো উনি ব্যবস্থাও নিচ্ছেন। উনি তো ব্যবস্থা নিচ্ছেন। এরকম ঘটনা যখন ঘটছে তখন কিন্তু তো উনি এইটুকু একটু এমন তো বলেন না তো যে শামাল দল ভাই, যে এটা বসে নেই। বাড়লো কেন? দেখুন, এটা বিভিন্ন কারণ আছে। আমি আমার ফরিদপুরের ব্যাপারটাকে এক্সাম্পল হিসেবে দেখাতে চাই না, তাহলে আমার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে। আমি ইন জেনারেল যদি বলি, যে প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা আছে। 4জন 5জন করে প্রার্থী আছে বিএনপির, এখন আরো বেড়েছে। এখন তো আওয়ামী লীগ যেহেতু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না আওয়ামী লীগকে সারফেসে, তো বিএনপির অনেক বেশি ক্যান্ডিডেট আছে। তো বিএনপির যারা উপযুক্ত ক্যান্ডিডেট তারা মাঠে থাকার চেষ্টা করছে, বা সবাই মাঠে থাকার চেষ্টা করছে, সেই কারণেও একটা কোন্দল হতে পারে। সেই কোন্দলটাকে প্রশমিত করার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু উনি বারবার এই মেসেজটা দিচ্ছে যে আগামী নির্বাচন সহজ হবে না, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই দেশের জন্য কাজ করার চেষ্টা করো, জনগণের পাশে থাকার চেষ্টা করো। এই মেসেজটা কিন্তু উনি বারবার দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এখন কেস টু কেস ভ্যারি করে। এখন আপনি ফরিদপুরের এক্সাম্পল আনেন, আমি যে ফরিদপুর নিয়ে বসে যাই, তাহলে ফরিদপুরের পুরো ঘটনাটা আপনাকে আমার বলতে হবে, যেটা আমি এখন বলতে চাচ্ছি না। ফরিদপুরের মানুষ সেটা জানে কি ঘটেছিল। কিন্তু এখন যে জায়গায় এই সকল ঘটনা ঘটুক না কেন, সেগুলো অবশ্যই আমরা চাই না ঘটুক। এটা, বাট অ্যাট দ্য সেম টাইম এটা রোধ করার জন্য উনি পদক্ষেপগুলো কিন্তু আগে নিচ্ছেন, উনি হুম। ইনভেস্টিগেশন পরে করছেন। ও, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কিন্তু এত হার্ড লাইনে উনি আছেন, দলে একটা ডিসিপ্লিন আনার জন্য, বা দলের নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে। উনি কোনো ঘটনার কথা শুনলে উনি কিন্তু উনি আগে উনি অ্যাকশনে যাচ্ছেন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে, পরে উনি যাচাই বাছাই করছেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি মনে করি যে উনি একটা সঠিক দিকে আছেন। হুম। এত বড় দল আহ 17 বছর ধরে নির্যাতনের মধ্যে আছে। মানে সেই ক্ষেত্রে আমি বলবো যে 5ই আগস্টের মধ্যে পরে অলমোস্ট 2 দিন দেশে সরকার ছিল না। কেউ কিন্তু বিএনপি কে ধন্যবাদ দেয় না সেই জন্য। বিএনপি এই যে সরকার ছিল না, এই যে এত বেশি অরাজকতার সুযোগ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি একটা অত্যন্ত রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা পালন করেছে তখন। আমি নিজে দেখেছি বিএনপি নেতাকর্মীরা আমার নির্বাচনী এলাকায় দুর্গাপূজার সময় আগে পরে তারা মহল্লা পাহারা দিয়েছে, পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। অনেক প্রপাগান্ডা হচ্ছে বিএনপি বিরুদ্ধে, কারণ যেহেতু বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, এবং আপনি নিজেই বললেন যে আগামী দিনে ইলেকশন হলে সমূহ সুযোগ আছে যে বিএনপি সরকার গঠন করবে। সেই জন্য বিএনপির বিরুদ্ধেই প্রপাগান্ডাটা বেশি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি, এটাই স্বাভাবিক। মানে সেটা একদম আপনাদের জোটসঙ্গী জামাত যেমন বলছে, বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, বা বিভিন্ন মহল থেকেই বলা হচ্ছে যে আহ, মানে যেমন এক জালিমকে বিদায় করেছে আর এক জালিমকে ক্ষমতায় আনবার জন্য না, এক ফ্যাসিস্টকে বিদায় করেছে আর এক ফ্যাসিস্টকে আনবার জন্য না, বা এক দল আগে খেয়ে গেছেন, একজন ধর্মীয় বক্তা তিনি বলছেন, আজহারি তিনি বলছেন এক এক দল খেয়ে গেছে আর এক দল খাবার জন্য রেডি হয়ে আছে। মানে এই রকম বক্তব্য কেন? যারা এই কথাগুলো বলছে, তাদেরকে আমি বলবো যে তারেক রহমান সাহেব যে 31 দফাটা দিয়েছেন, বিএনপি আমাদের যুগপৎ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার প্রথম 10টা দফা পড়লে কি মনে হয়
যে বিএনপি স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চায় বা বিএনপি কোনো স্বৈরাচারী মনোভাব আছে। ইভেন 2001 সালে বিএনপি ক্ষমতায় সরকারে ছিল, 91-তে ছিল, তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব দেশ চালিয়েছেন। বিএনপি কি স্বৈরাচারী মনোভাব, এই ধরনের স্বৈরাচারী মনোভাব কি বিএনপি কখনো দেখিয়েছে? ইভেন 2001 সালে তো জামাতও তারা তো বিএনপির তাই সাথে বলছে। না না, 2001 সালে তো জামাতও বিএনপির সাথে ক্যাবিনেটে ছিল। তাহলে কি জামাতও স্বৈরাচারী ভূমিকায় ছিল নাকি 2001 সালে? তো এখন এগুলো হচ্ছে আমি মনে করি পলিটিক্যাল রিটরিক। এখন যেহেতু সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবছে, এখন আমাদের যেই ভাইরা আন্দোলন করেছে, মা আহ, তারাও কিন্তু এই যে যারা জীবন দিয়েছে, যারা বাংলাদেশকে ওন করছে, এই যুদ্ধটাকে ওন করছে, তারা একটি পলিটিক্যাল পার্টি বানাবে। এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। অফকোর্স তারা, তাদের অধিকার আছে, যে কারো রাজনৈতিক দল বানানোর অধিকার আছে বাংলাদেশে। এখন রাজনৈতিক দল বানালে অবশ্যই তারা, এখন তারা প্রতিদ্বন্দ্বী না, কিন্তু যখন তারা এখন রাজনৈতিক দল বানাবে, নির্বাচন কমিশনে নিবন্ধিত একটি দল হবে, তখন বিএনপি জামাতের মতোই কিন্তু আরেকটি দল তারা হয়ে যাবে। তখন কিন্তু তাদের আহ, এই কথাগুলো কিন্তু মানুষ একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে গ্রহণ করবে। ঠিক আছে না? তখন কিন্তু আপনার এই প্রশ্ন যেগুলো আমাকে করছেন, এগুলো একই ধরনের প্রশ্ন ওদেরকেও করতে হবে। কারণ তখন কিন্তু শুধু একজন ছাত্র নেতা বা বলছে, বা একজন সমন্বয়কারী বলছে, সেই হিসেবে মানুষ দেখবে না। মানুষ দেখবে রাজনৈতিক দলের নেতা এই কথা বলতেছে, তখন কিন্তু হিসাব অন্যরকম হয়ে যাবে। তো ভোটের হিসাব আর আন্দোলনের হিসাব, মাঠের হিসাব, এগুলো কিন্তু আলাদা আলাদা হিসাব, কোনোটাই নিশ্চয়ই, একটার কিন্তু সাথে তারা আরেকটা আসলে একে জড়িত। অপরের বিরুদ্ধে না, তাদের মানে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে অভিযোগটা বিএনপির দিকে দিচ্ছে। এই জন্যই আমি এই প্রশ্নটা করছিলাম যে কেন বিভিন্ন কারণ মহল থেকে। বিএনপি, কারণ কারণ আপনি তো আপনার প্রশ্নে আপনি উত্তর দিয়েছেন আগে। কারণ বিএনপির সরকার গঠন করার, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্যই বলছে হয়তো। কিন্তু আমরা ওনাকে আমি একবারও মনে করি না যে আমাদের ছাত্র জনতার, আমাদের ভাই বোনরা আমরা আমাদের প্রতিপক্ষ। কারণ ওরা যেটা চায়, বিএনপিও কিন্তু একই জিনিস চায়। হ্যাঁ, অন্য দলগুলো যেগুলো জি। চাচ্ছে, বিএনপি কি ভিন্ন কথা বলছে? হ্যাঁ, হয়তো নির্বাচন কখন হবে এই টাইমিং নিয়ে আমাদের বিতর্ক আছে। সংবিধান এখন আপনার পুরা নতুন করে লিখতে হবে না সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে, এটা নিয়ে বিতর্ক আছে। এই বিতর্কগুলো কিন্তু আলোচনা টেবিলে রিজলভ করা সম্ভব। কিন্তু বড় দাগে একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কি কি করার প্রয়োজন, কি কি সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারে কিন্তু আমাদের খুব একটা ডিবেট, মত পার্থক্য ছাত্রদের সাথেও আমাদের নাই, অন্য কোনো রাজনৈতিক দলের সাথেও আমাদের নাই। আমরাই, বিএনপি তো প্রথম সংস্কারের কথা বলেছে 2.5 বছর আগে, 27 দফায় তারেক রহমান সাহেব পেশ করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার প্রচার করতে দেয় নাই। তারপরে সেটা 31 দফায় এসেছে আরো আলোচনার ভিত্তিতে। এই 31 দফার মধ্যে আমরাই তো বলেছি যে প্রধানমন্ত্রী, একজনের ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরাই তো বলেছি যে কিন্তু দ্বিপাক্ষিক তবুও আপনাদের উপর পার্লামেন্ট আস্থা হবে। নাই, কারণ আপনারা এসে সংস্কার করবেন বা আপনারা এসে আওয়ামী লীগের যারা অপরাধী আছেন তাদের বিচার করবেন, এই আস্থাটা কিন্তু রাখতে পারছে না। তারা বলছেন এই সরকারের অধীনেই বিচার হতে হবে, এই সরকারের অধীনেই সংস্কার হতে হবে। আমার মনে হয় ওরা একটা ইনসিকিউরিটিতে ভুগছে। এটা 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 আস্থার ব্যাপার না। কারণ আপনি তো, জনগণ কি বলছে যে বিএনপির উপর আস্থা নাই? আমরা যে জনগণের আমি তো কথা তো আমরা একজন, শুনতেই না না পেলাম না। না না, আমি যে অর্গানাইজিং সেক্রেটারি, যেহেতু আমি অর্গানাইজিং সেক্রেটারি, আমার গ্রামে আমার বিভিন্ন ইউনিয়নে যাওয়ার প্রয়োজন হয়, আমি রুট লেভেলে যাই। তো সেক্ষেত্রে তো আমি তো দেখছি না যে কোনো সাধারণ ভোটার বলছে যে বিএনপির উপর আস্থা নাই। তারা তো বলছে না। হ্যাঁ, ইনসিকিউরিটি, এখন ছাত্রদের একটা ইনসিকিউরিটি কোথায় থাকতে পারে, আমি ওদের ওদের উপর, ওদের মুভমেন্ট, ওদের যে কর্মকাণ্ড, সবকিছুর উপর শ্রদ্ধা রেখে আমি বলছি যে ওদের একটা ইনসিকিউরিটি থাকতে পারে যে হ্যাঁ, ওরা যে এই আন্দোলনে শরিক হলো, ওরা যে এতগুলো ছাত্র জনতার জীবন দিল, বা ওদের যে স্যাক্রিফাইসটা দেশের জন্য,